একটা হলো পার্লামেন্ট মেম্বার হবেন, আর একটা সংবিধান সংস্কার সভার সদস্য হবেন। দুটো শপথ নেবেন। বিএনপি একটি শপথ নিয়েছে, আরেকটি শপথ নেয় নেই। আর যেদিন বানাতে পারে নেতা, ওরা নেতা বানাতে পারে না। এখানে কর্মীরা নেতা বানিয়ে এই যে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আজ শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তনের কথা বলা হয়েছিল, প্রস্তাব রয়েছে। বর্তমানে এককক্ষ সংসদের বদলে দ্বিকক্ষ সংসদ করার প্রস্তাব করা হয়েছে। সেই দুই কক্ষের সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। জুলাই সনদ যদি বাস্তবায়ন হওয়ার আগে আমরা যদি ধরি যে ৭০ অনুচ্ছেদ সংস্কার করলেও কি আসলে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন সম্ভব হতো? এটা কি আসলে সম্ভাবনার কথা বলা হচ্ছে যে আসলে কি এটা সম্ভব ছিল কিনা? দেখুন, খুবই ফান্ডামেন্টাল প্রশ্ন। যে স্কিমটার মধ্যে আমরা ছিলাম, বিএনপি সরকার গঠনের পরে ওই স্কিমটা আর মানে নাই। ফলে এক ধরনের মিসট্রাস্ট ক্রিয়েট হয়েছে, সমালোচনার জন্ম হয়েছে। বিএনপি সেই সমালোচনা সহ্য করে যাচ্ছে। ৬ মাস প্রায় পার হয়ে গেল, এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়নি। এবং কেন তারা এই সমালোচনাটা সহ্য করছেন, কি কারণে তারা এই স্কিম থেকে সরে আসলেন, এই স্কিম করলে দেশের কি ক্ষতি হতো, বিএনপির কি ক্ষতি হতো, রাষ্ট্রের কি ক্ষতি হতো, জনগণের কি ক্ষতি হতো, তার কিন্তু কোনো ব্যাখ্যা তাদের কাছে নেই। কিন্তু আমরা যে ক্ষমতার পরিবর্তনের পরে স্ট্রাকচারাল যে ডিজাইনটা রাষ্ট্রের পরিবর্তনের কথা বলা হয়েছিল, যেন ক্ষমতাটা বিকেন্দ্রীকরণ হয়। ক্ষমতা ছিল আমাদের সাংবিধানিক এক্সিস্টিং সিস্টেমে হাইলি কনসেন্ট্রেটেড পাওয়ার। এই হাইলি কনসেন্ট্রেটেড পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করতে বলা হয়েছিল। তার মধ্যে একটা ডিসেন্ট্রালাইজেশনের থিওরির একটা ইমপ্লিমেন্টেশন ছিল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা। এখন বর্তমান যে আর্টিকেল 70 আছে, এই 70 অনুযায়ী তো সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, দিলে সংসদ সদস্য পদেই থাকবে না। কিন্তু যেটা প্রস্তাব করা হয়েছিল সেটা বলা হয়েছিল 2 ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে ভোট দিতে পারবে। একটা ছিল যে তারা ভোট দেবেন না যদি সংবিধান সংশোধনের ক্ষেত্রে হয়, আরেকটায় তারা ভোট দেবেন না অনাস্থা হয়, আরেকটায় তারা ভোট দেবেন না, বিএনপির প্রস্তাবে ছিল 4টা, আরেকটা দিয়েছিল তারা অর্থ বিল হয়, এবং আরেকটা দিয়েছিল ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন যদি জড়িত থাকে। এই 4 ক্ষেত্রে বিএনপি বলছেন যে এই 4 ক্ষেত্রের বাইরে অন্য সকল ক্ষেত্রে একজন মাননীয় সংসদ সদস্য ওপেন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন 70 অনুচ্ছেদ সংশোধন হওয়ার পরের সিচুয়েশন। আর অন্যান্য রাজনৈতিক দল বলেছিল যে না, 4টা না, 2টা। একটা হবে যে অনাস্থার ক্ষেত্রে তারা বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, আরেকটা হবে অর্থ বিলের ক্ষেত্রে বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। তো এই স্কিমটি তো গ্রহণ হয় নাই এখনো। গ্রহণ না করাটাকে আমরা ক্রিটিসাইজ করি। I personally vehemently criticize the position of BNP regarding somehow disregard to the order of July implementation order, এবং সেখান থেকে তারা সরে এসেছেন। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন এছাড়া বাকি যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, it seems to be attractive, it seems to be participatory, it seems to be good gesture and posture for the future democracy of the nation. এমন ডেমোক্রেটিক যে কালচারটা এই দেশে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করা করেছেন অতীতে, কিন্তু ইদানিংকালে এটাকে আরও ইনস্টিটিউশনালাইজ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেটা কুড হ্যাভ বিন বেটার যদি আমরা 6 মাসের মধ্যে সনদে অন্তর্ভুক্ত কিংবা গণভোটে অন্তর্ভুক্ত বিষয়গুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করে ফেলতাম, তাহলে 6 মাসের পরে আজকে এই বিতর্ক আর মোটেও থাকতো না। ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, 2 বছর পার করেছি আমরা 5ই আগস্ট থেকে 5ই আগস্ট। এই 2 বছরকে বিএনপি এখনো কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেয়নি কেন? 2 বছর কিভাবে কাটলো? এই 2 বছরের যদি লিগ্যাসি ঠিক না থাকে, কনস্টিটিউশনাল প্রোটেকশন না থাকে, কনস্টিটিউশনালি প্রোটেক্টেড না হয়, তাহলে যে নির্বাচন আমরা করেছি, যে গণভোট আমরা করেছি, যে সরকার এখানে গঠন করা হয়েছে, যেভাবে আমরা মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন করছি, এগুলো তো কনস্টিটিউশনাল লিগ্যাসি ঠিক না থাকলে এইভাবে হবে না। আচ্ছা, ইটস নট পসিবল।
এটা অনলি পসিবল যদি কনস্টিটিউশন লিগ্যাসি ঠিক থাকে, কিন্তু 5ই আগস্টের পরে তো কনস্টিটিউশন ফাংশন করে নাই। 6 মাস অতিবাহিত হয়েছে, আপনাদের কাছ থেকে, আমরা বিরোধী দলের কাছ থেকে বারবার জুলাই সনদের ব্যাপারে সরকারের কাছে প্রেশার ক্রিয়েট করা হয়েছে যেন জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, কিন্তু তারপরও আপনি বলছেন এই যে সরকারের সমালোচনাগুলো সহ্য করে যাচ্ছে। আসলে সরকারের পরিকল্পনা যদি আপনার ভাবনা থেকে আপনি বলেন, কারণ সরকার থেকে সবসময় বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হবে, কিন্তু কবে হবে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা দেখিনি। আপনার কাছে কি মনে হচ্ছে যে আর কত দীর্ঘায়িত কেন করছে সরকার, আর কি কারণে আসলে তাদের এই দীর্ঘায়িত করার পরিকল্পনা রয়েছে? সরকারের মধ্যে একটা শাইনেস আছে, এটা আই ফিল ইট, আই ক্যানট গিভ ইউ ইনফরমেশন, বাট আই ফিল ইট ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ মাই হার্ট। সেই শাইনেসটা কি? যে 2 বছর সময় আমরা পার করলাম, এই 2 বছর সময়কে তারা কিভাবে কাভারেজ দিবে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে 69 সালে তিনি 5ম সংশোধনী বিল পাশ করেছিলেন সংসদে। সেখানে গিয়ে তিনি বলেছিলেন যে 75 সালের 1 আগস্ট থেকে 69 সালের 79 সালের এপ্রিল মাস পর্যন্ত যা কিছু করা হয়েছে তাকে কনস্টিটিউশনালি প্রোটেক্টেড এবং কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। সাবসিকুয়েন্টলি আমরা দেখেছি না, 5th অ্যামেন্ডমেন্ট বাদ হয়ে গেছে পরিপূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। তো এখন বিএনপির সামনে একটা বিগ কোয়েশ্চেন, 2 বছরকে কিভাবে প্রোটেকশন দেবে? সেই জিনিসটাকে অ্যাড্রেস করার জন্যই কিন্তু আমরা বলেছিলাম যে লেট ইট বি আনসার্ড বাই দি পিপল। যদি পিপল কোনো আনসার দেয় তাহলে দিস আনসার উইল বি পার্মানেন্ট, সাস্টেইনেবল, টেকসই, এবং গণভোট কিন্তু সেই আনসার। গণভোটে যখন হ্যাঁ আসলো, তখন যে পদ্ধতিতে আমরা গণভোট নিলাম, এই পদ্ধতিতে তো সংবিধানে গণভোট নাই, তারপরে কেন গণভোটের আয়োজন করা হয়েছে? এটা জাস্ট টু এন্ডোর্স দ্য ওপিনিয়ন অফ দি পিপল, এবং অ্যাকর্ডিংলি পিপল রেসপন্ডেড। তাতে কি বিএনপির জন্য ভালো হলো না খারাপ হলো? তো তারা গণভোট থেকে সরছে কেন? আমার ধারণা এখানে কোথাও একটা সঠিক অ্যাডভাইসের অভাব আছে, কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সের প্রপার অ্যানালাইসিসের অভাব আছে, এবং জুরিসপ্রুডেন্সটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে পক্ষ বিপক্ষে মতামতটাকে নির্মোহভাবে বিশ্লেষণ করার অভাব দেখা যাচ্ছে। দে মাস্ট সলভ ইট অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। দিস ইজ এ ডেঞ্জারাস পার্ট অফ দিস হিস্টোরিক্যাল অ্যান্ড লিগ্যাল ক্রোনোলজি। মোহাম্মদ শিশির মনির, আবার আসবো আপনার কাছে। ডক্টর রাশেদুজ্জামান রিপন, মোহাম্মদ শিশির মনিরের কথার উপর ভিত্তি করে আমি আসতে চাই যে বিএনপি এই যে 2টা বছর পার করেছে, এবং আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পর 2 বছর পার হয়ে গেছে, এবং ক্ষমতা নেওয়ার পরে 6 মাসের মতো অতিবাহিত হয়েছে। বিএনপি কি আসলে ভাবনা চিন্তা কি করছে যে এই জুলাই গণ অভ্যুত্থান সবকিছুকে কিভাবে অ্যাড্রেস করবে, এবং বারবার যে জুলাই সনদ থেকে যে সময়টাকে যে দীর্ঘায়িত করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে, এটার আসলে নির্দিষ্ট কি কারণ থাকতে পারে? আমি বিং অ্যান আউটসাইডার, মানে আমি তো সরকারের অংশ নই, সরকারের ভাবনার কথা আমি বলতে পারবো না, খুব ক্লিয়ার। তো মানে আসলে হিপোক্রেসি করে তো লাভ নাই। তা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনার এই যে 2 বছরটাকে যদি আমরা একটা প্রোটেকশন দেই, এরকম প্রোটেকশন কিন্তু অতীতেও দেওয়া হয়েছিল। আলটিমেটলি কিন্তু উচ্চ আদালতে সেটা টিকেনি। আচ্ছা, এখন কতটা যদি গণভোটের বিষয়টিও যদি আমি মানে বিবেচনায় নেই, যে জনগণ রেফারেন্ডামের মাধ্যমে জনগণ এটা বলেছে। বাংলাদেশে তো এর আগেও গণভোট হয়েছে, সে গণভোটেরও তো কিছু রায় আছে এই দেশে, সেটাও কি বদলে যায়নি? বদলে গিয়েছে। মৌলিক রাজনীতিটা যদি আমার ঠিক না থাকে, আমি ঠিক এই জায়গাটায় আমি ওনার 70 অনুচ্ছেদ উনি দীর্ঘ আলোচনা করেছেন। 70 অনুচ্ছেদের ব্যাপারে এটা আমার বরাবরই আমার একটা অবজারভেশন। 70 অনুচ্ছেদের উনি 4টা পয়েন্টের কথা বলেছেন ওনারা, যারা বিরোধী দলে ছিলেন। সরকার এখন যারা সরকারি দল, সরি, তারা বোধহয় 4টার কথা বলেছেন, তাই না? সরকারি দল 4টার কথা বলেছে, বিরোধী দল 2টোর কথা বলেছেন। ধরেন এই 4টা বিষয়, মানে 2টো বিষয় যদি থাকতো, মানে বিরোধী দলের দাবি অনুযায়ী যদি থাকতো, এটা বাংলাদেশে ফাংশনাল না। খুব প্র্যাকটিক্যালি যে চিন্তা করেন, আচ্ছা, কেন সম্ভব না? একটা পলিটিক্যাল কালচার, আমরা যে কালচারের মধ্যে বড় হচ্ছি, যে কালচারের মধ্যে আমরা রাজনীতিটা করছি। ধরুন একজন ব্যক্তি মিস্টার এক্স, তিনি দলের বিভিন্ন পলিসি ইস্যুতে তিনি পার্লামেন্টে সমালোচনা করছেন,
মানে ওই চারটার বাইরেও যদি সমালোচনা করেন এবং তার পার্টি যখন দেখে যে এই ব্যক্তিটি খুব মানে ইন্ডিভিজুয়ালি তার কিছু চিন্তা আছে, ভাবনা আছে, তিনি অনেক কিছুই মানে সরকারের রাইট রং সমালোচনা করছেন, ভালো বন্ধ বিভিন্ন সমালোচনা করছেন, ডু ইউ থিঙ্ক বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী সেই লোকটি সেই রাজনৈতিক দলের মনোনয়ন পরের বছর পাবে, মানে পরের টার্মে পাবে? অ্যাবসলিউটলি ইম্পসিবল। বলে বেশি বোঝে নাকি, বাংলা একটা শব্দ বলে পাকনা, অথবা দলের হিসেবে বিশ্বাসযোগ্যতা হারাতে পারেন মানে তাদের দৃষ্টিভঙ্গিতে। আচ্ছা, তো ফলে এই ঝুঁকিটা সাইকোলজিক্যালি প্রতিটি এমপির মাথার মধ্যে কাজ করে। প্রতিটি ওই সেই সার্কাসের হাতির মতো, সার্কাসের হাতি মানে শিকল বাঁধা অবস্থা থাকে, ওকে যখন কমান্ড করে তুমি এইভাবে ঘোরো ওইভাবে ঘোরে টোরে চাই বলেন। এখন যদি কোনোদিন যিনি হাতিটার যিনি মাহুদ মানে যিনি হাতিটাকে পরিচালনা করেন তিনি একদিন এটাকে খুলে দিলেন, খুলে দেওয়ার পরে আপনি ডু ইউ থিঙ্ক যে হাতিটা দৌড় মারবে? না, ও মনস্তাত্ত্বিকভাবে ও শৃঙ্খলিত, মনস্তাত্ত্বিকভাবে সে শৃঙ্খলিত হয়ে আছে, সে দৌড়াবে না। বাংলাদেশের পলিটিক্যাল কালচার যেই জায়গাটিতে গত 55 বছর আমরা যেভাবে এক্সারসাইজ করেছি প্রায় সকল দল, তো তাতে করে আপনি তাদেরকে যদি স্বাধীনতা দিয়ে দেন, দে উইল নট এক্সারসাইজ দেয়ার লিবার্টি, নো, নট অ্যাট অল। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আচ্ছা, তো কারণ তার পরবর্তীতে ওই দল থেকে আবার তার এমপি হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকবে, এমপি হলে তার মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা থাকবে নাকি পরবর্তীতেও। তো ফলে তিনি এই চান্সটা মিস করবেন না, তিনি সবসময় একটা স্ট্রমার মধ্যে থাকবেন, ভয়ের মধ্যে থাকবেন। বাট যদি একটা আমেরিকান সিস্টেমে, আমি বারবার হয়তো আমাকে আপনার দর্শকের জন্য ভুল না বুঝেন, আই এম নট অ্যাডভোকেটিং ফর এনি পার্টিকুলার সিস্টেম অফ দ্য ইউনাইটেড স্টেটস, বাট কম্পারেটিভলি আমার কাছে ওই সিস্টেমটা আমার কাছে ভালো মনে হয়েছে। এবং সেখানকার যারা ল মেকার যারা, তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা এক্সারসাইজ করতে পারেন ওই দেশে, সিনেটর এবং কংগ্রেসম্যানরা পারেন। কারণ ওই দেশে যারা প্রেসিডেন্ট ছিলেন, মিস্টার ট্রাম্প ছিলেন, এখনও যিনি আছেন ট্রাম্প বলেন, ওবামা বলেন, ক্লিন্টন বলেন, হোয়াট এভার, আমি আরও 10টার নাম বা আপনি আরও 20 জন প্রেসিডেন্টের নামও বলতে পারেন, তারা কেউ তাদের জীবনে কোনো দিন বলেনি, বলতে পারেন না, যিনি এখন আছেন তিনিও বলতে পারেন না যে ওয়েল আই মেড ইউ, আমি তোমাকে বানিয়েছি, তোমাকে পথে থেকে তুলে এনে তোমাকে নেতা বানিয়েছি, তোমাকে এমপি বানিয়েছি, তোমাকে আমি মন্ত্রী বানিয়েছি। এটা বাংলাদেশের সিস্টেমে এইখানে আমরা বলি, এই বেটা আমি তোমাকে বানিয়েছি। আমি কয়েকদিন একজন মন্ত্রীর একটা মানে কি বলে মানে একটা ভিডিও বক্তব্য শুনছিলাম, মানে ভিডিও, এই বেটা বলে উঠলেন, এই বেটা, দিস ইজ নট এ ল্যাঙ্গুয়েজ, আই মাস্ট সে। এটা না, যার উদ্দেশ্যে হোক না কেন, যাদের উদ্দেশ্যে হোক না কেন। কিন্তু কথা হচ্ছে কি যে আমাদের দেশে তো এটাই সত্য যে আমরা যারা বানাবার জায়গায় থাকি, যেমন আমি একটা জায়গায় আমি কাউকে বানাতে পারি, আমার উপর যিনি তিনি আমাকে বানাতে পারেন, এরকম বানানো একটা প্রক্রিয়া, প্রসেসের মধ্যে, সিস্টেমের মধ্যে আমরা থাকি। তো ফলে আমরা বানাই আর ওরা বানাতে পারে না। তো যখন ওরা বানাতে পারে না, তখন দেখবেন যে রিপাবলিকান পার্টি করা সত্ত্বেও ওই পার্টি থেকে নির্বাচিত হয়েছে কংগ্রেসম্যান, সিনেটর, তারা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এগেনস্টে যে বা তার দলের বাইরে যে তারা ডেমোক্র্যাটদের সাথে মিলে তারা যৌথভাবে বিলও তৈরি করছে, ভোটও দিচ্ছে। আবার ডেমোক্র্যাটরাও ইন মেনি ইস্যুস তারা রিপাবলিকানদের সাথে, যেটা তারা ভালো মনে করেন, তারা জয়েন্টলি বিল প্রপোজ করেন, বিল ড্রাফট করেন বা অপোজ করেন বা সাপোর্ট করেন। এইটা ও দেশে সম্ভব, কারণ ওখানে প্রাইমারিলি তাদের পার্টির মধ্যে তারা একটা প্রাথমিক ভোটে নির্বাচিত হন। সেই নির্বাচনের মধ্যে, সেই নির্বাচনী প্রক্রিয়ায় তাদের পার্টি হাই আছে, আমাদের মতন লোকেরা সেখানে ইনফ্লুয়েন্স করতে পারে না। বিকজ উই ক্যান মেক, দে ক্যান্ট মেক। আমরা বানাতে পারি নেতা, ওরা নেতা বানাতে পারে না। এখানে কর্মীরা নেতা বানিয়ে দেয় না, নেতারা তাদের নিচের স্তরের নেতা বানিয়ে দেয়। তো ফলে 70 অনুচ্ছেদের মানে 2টো বলেন, 4টা বলেন, যাই বলেন না, কোনো সার্কাসের হাতির মতো আমরা মানে মনস্তাত্ত্বিকভাবে মানে শৃঙ্খলিত হয়ে আছি। আপনি বলছেন যে এমপিরা চাইলেও আসলে ওই গণ্ডির বাইরে যাওয়ার তাদের খুব বেশি সুযোগ নেই, মনস্তাত্ত্বিকভাবে সুযোগই নেই, ও তো বাধা, মানসিকভাবে না, মানসিকভাবে শৃঙ্খলিত। তাহলে এই পরিবর্তনটা আসতে আসলে অসুবিধা কোথায়? এই পরিবর্তনটা আসলে অসুবিধা কি, ওই যে আমাদের একটা বিরাট বড় চান্স গেল যে এই যে সংস্কার যেটা হলো, একটা হচ্ছে সংস্কারটা দীর্ঘ সময় নিয়ে
সংস্কার আলোচনাটা হয়েছে। এত বেশি আলোচনার দরকার ছিল না। এই সংস্কার প্রক্রিয়ার যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, কার্যত উনি প্রধান, প্রফেসর আলী রিয়াজ ভাই, আমাদের সিনিয়র ইউনিভার্সিটিতে, উনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ান, রাজনীতি বিজ্ঞানই পড়ান, ওই দেশে বহু বছর আছেন, মোর দেন 3-4 ডিকেডস প্রবাবলি, তাই না? জি। উনি যেটা করতে পারতেন, শুরুতেই আইডিয়াটা ইনিশিয়েট করতে পারতেন এবং একটা সিচুয়েশন তৈরি করতে পারতেন। আনফর্চুনেটলি আমরা সেটা করতে পারিনি। এটা করতে না পারার পরে আমরা আবার যাহা 52 তাহা 53-তে চলে গিয়েছি, যে লাউ সেই কদু। একটা পরিবর্তন, যে এত মানুষের যে প্রাণ গেল, এই যে 135টা শিশুর জীবন গেল, 2000 মতো মানুষের প্রাণ গেল, এত মানুষের চোখ গেল, কারো এক চোখ, দু চোখ গেল, যে এত মা বোন রাস্তায় নামলো, এটা জনগণের এত স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান পৃথিবী ইতিহাসে খুব কমই হয়। তো এটার তো একটা আউটকাম, মানুষের তো একটা অ্যাসপিরেশন, মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল। তো মানুষ তো চায়, মানুষ তো 52 আর 53 এক জিনিস চায় না, লাউ কদু তো চায় না, মানুষ একটা পরিবর্তন চায়। সে পরিবর্তনটা আসলে সূচিত হলো না। সেটার কারণটা যেটা আমি মনে করি, আপনি বলবেন কি ঘুরে ফিরে কই একই কথা, হ্যাঁ, ঘুরে ফিরে অ্যাটলিস্ট যদি আমি নির্বাচনী ব্যবস্থার একটা পরিবর্তন আমরা আনতে পারতাম, তাহলে আপনার যে মানে এটা অনেক স্বচ্ছতা থাকতে পারতো, অনেক ডেমোক্রেটিক মানে আপনার এক্সারসাইজ হতে পারতো। তাহলে আপনার এই 70 অনুচ্ছেদ নিয়ে যে আলোচনাটা আমি দেখলাম যে গতকালকেও সালাউদ্দিন আহমেদের একটা কথা বলতে চাই, তিনি বলছিলেন যে আমি ওনার কথাই বলতে চাচ্ছি, ভবিষ্যতে সংবিধানের যে সংশোধনী আসবে 70 ধারাতেও পরিবর্তন আসবে এবং 70 অনুচ্ছেদ সংশোধন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে পরিবর্তিত 70 অনুচ্ছেদ, আমি বললাম ভবিষ্যতেও যদি পরিবর্তন আনা হয় 70 অনুচ্ছেদের, তাতে করে কোনো লাভ হবে না। ওই মনোজগতে হাতির মতো শৃঙ্খলিতই থাকবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন ব্যবস্থার পরিবর্তন। আমি জাতীয় নির্বাচনের কথা বলছি, ভোটটা দেবেন তো পার্লামেন্টের মেম্বাররাই যদি নিজেদের স্বাধীন বোধ না করেন, তারা যদি স্বাধীনভাবে নির্বাচিত না হতে পারেন, তারা তাদের ইলেকটোরেট থেকে যদি তারা নির্বাচিত হয়ে আসতে না পারেন, ওই দেশে তো ট্রাম্প কাউকে বানাতে পারে না, তার কোনো অথরিটিই নাই, এক্সারসাইজ করার কোনো অবস্থান নাই। তো সুতরাং আনলেস অ্যান্ড আনটিল আপনি ইলেকট্রাল সিস্টেমের যদি বেসিক স্ট্রাকচারের পরিবর্তনটা না আনেন, আপনি পরবর্তীতেও আপনার 70 অনুচ্ছেদের পরিবর্তন আনলেও কোনো লাভ হবে আই ডোন্ট থিঙ্ক। আমার তো মোটামুটি বয়স হয়ে গেছে, আল্লাহ বাঁচায় রাখলে হয়তো আমি আরও একটা নির্বাচন দেখতে পারি যদি আল্লাহ চান, ইচ্ছা করেন, কিন্তু আমার মনে হয় না আমি আই উইল বি এবল টু সি ইট। আমি যেই জিনিসটি আজকে ইন অ্যাডভান্স বলতে চাই নাকি বলে দেবো? জি জি। আচ্ছা, সেটা হচ্ছে উনি আইনজ্ঞ মানুষ, আমি আইন পড়ি ঠরি আর কি ইন্টারেস্ট থেকে, এবং কিছুটা মানে প্রশ্ন করি নিজেকে যে এটা কেন বা এটা কেন না। সেখানে আমার একটা জিনিস মনে হচ্ছে, যেহেতু ওই যে মানে জুলাই আদেশ বাস্তবায়নের কথা সরকারি দলের তরফ থেকে বলা হয়েছে না, বলা হয়েছে তো যে আমরা এটা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করব। তো অক্ষর অক্ষরে বাস্তবায়ন করতে হলে তো জুলাই ধরে নিলাম আমি হাইপোথেটিক্যালি কেন দেবো, সিন্স গভর্নমেন্ট প্রমিস করেছে তারা জুলাই আদেশ বাস্তবায়ন করবে, তো জুলাই আদেশের মধ্যে ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে নাকি, তাই তো? তাহলে আমাদের আরেকটা কক্ষ হবে। রাষ্ট্র তখন প্রশ্ন উঠতে পারে, এই বর্তমান যিনি আজকে যিনি রাষ্ট্রপতি হলেন, তিনি তো জাতীয় সংসদ দ্বারা নির্বাচিত প্রেসিডেন্ট হলেন, এই পার্লামেন্টে যদি আরেকটি কক্ষ হয় এবং সেই কক্ষে যখন আরও 100 জন মানুষ নির্বাচিত হবেন, তাহলে রাষ্ট্রপতি কি তখন একটা যদি উচ্চ কক্ষ থেকে, ওটার নাম তো একটা দেবেন তো নাকি, একটার নাম তো উচ্চ কক্ষ বললেন, তার একটার নাম তো একটা কিছু দেবেন, যেই নামই ডাকেন না কেন। আচ্ছা, তো তাহলে রাষ্ট্রপতি কি এক কক্ষের নির্বাচিত প্রেসিডেন্ট হবেন না 2 কক্ষের নির্বাচিত প্রেসিডেন্ট হবেন? আচ্ছা, দ্যাট উইল বি ভেরি বিগ কোশ্চেন আজকে আপনার অনুষ্ঠানে আমি মানে একদম সাইন কোশ্চেন করে গেলাম। আচ্ছা, কারণটা হচ্ছে যে আপনার প্রেসিডেন্ট তো মানে সংসদ কর্তৃক প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, সংসদ যদি 2 লেগড হয় মানে দ্বিকক্ষ বিশিষ্ট, তাই যদি হয় তিনি আজকে এক কক্ষ দ্বারা নির্বাচিত হলেন, পরবর্তী এই টেনিওরে, এই গভর্নমেন্টের এই টেনিওরে যদি আরেকটি কক্ষ নির্বাচিত, আরেকটা কক্ষ যদি ক্রিয়েট হয়, তাই না, এবং সেখানে যদি নির্বাচিত হন, তাহলে প্রেসিডেন্টের, উনি আইনের মানুষ, উনি বলতে পারেন প্রেসিডেন্টকে ওই কক্ষেরও এন্ডোর্সমেন্ট, এই ব্যাপারে আসলে কোনো ধরনের আইনগত কোনো বিধান রয়েছে কিনা, যে আমাদেরও সবার প্রশ্ন যে আরেকটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি হয়, সেক্ষেত্রে কি আবারও রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ আসবে কিনা, নাকি এবং সেই সাথে ওই কক্ষেরও
এখন যেটা রয়েছে ওই পক্ষের endorsement লাগবে কিনা? পরিবর্তিত অবস্থার ক্ষেত্রে কি যে হতে পারে? স্কিমটা ছিল হলো 180 দিনের ভিতরে এগুলো শেষ হয়ে যাবে। 17 তারিখে, এই মাসের 17 তারিখে 180 দিন পার হয়েছে, ক্যালেন্ডার 180 দিন, ওয়ার্কিং 180 দিন এখনো পার হয় নাই। তো যদি এই 180 দিনের ভিতরে স্কিমটা অ্যাকসেপ্টেড হতো, তা এরই মধ্যে দ্বিকক্ষ হয়ে যাওয়ার কথা। প্রশ্ন আসছিল যে যখন এটি পাশ হয়ে যাবে, 180 দিন শেষ হয়ে যাবে, তখন অটোমেটিক সংবিধান সংস্কার পরিষদটা বাতিল হয়ে যাবে। একজন পার্লামেন্টের মেম্বার দুটো ক্যারেক্টার হবে, একটা হলো পার্লামেন্ট মেম্বার হবেন আর একটা সংবিধান সংস্কার সভার সদস্য হবেন, দুটো শপথ নেবেন। বিএনপি একটি শপথ নিয়েছে, আরেকটি শপথ নেয় নেই। আর যেদিন শেষ হয়ে যাবে, আইনে বলা আছে স্পষ্ট করে, যেদিন শেষ হয়ে যাবে সেই দিন বর্তমান পার্লামেন্টটা ভেঙে দুটুকরো হয়ে যাবে। একটা হয়ে যাবে আপার হাউস বাই ক্যামেরাল সিস্টেমে, আর একটা থাকবে লোয়ার হাউস। সেটার জন্য ইলেকশন লাগবে না না, না, তাহলে ওই 100 জন কিভাবে হবে? এটাই বলছি। তো এইটা দেখা যাচ্ছে এই জায়গায় উচ্চকক্ষে একজন স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন দুইজন, ওই ডেপুটি স্পিকার দুইজনের একজন হবে বিরোধী দল থেকে। নিম্ন কক্ষে স্পিকার থাকবেন একজন, ডেপুটি স্পিকার দুইজন, ওই ডেপুটি স্পিকারের দুইজনের একজন হবে বিরোধী দল থেকে। এখন উচ্চকক্ষ গঠিত হবে কিভাবে? উচ্চকক্ষ গঠিত হওয়ার ব্যাপারে দ্বিমত দুই জায়গায় হয়েছে। আমাদের রেফারেন্ডামে দেওয়া হয়েছে যে উচ্চকক্ষ গঠিত হবে নিম্ন কক্ষের ভোটের পার্সেন্টেজ অনুযায়ী। যে দল যে কয় পার্সেন্ট ভোট পেয়েছে তিনি 100টার মধ্যে সেই কয়টা সিট পাবেন। যেমন বিএনপি যদি 60% ভোট পেয়ে থাকে তাহলে 100টার মধ্যে 60টা পাবে। আর বিএনপির প্রস্তাব হলো যে না, ভোটের পার্সেন্টেজে হবে না, এটা হবে আসন সংখ্যার পার্সেন্টেজ অনুযায়ী হবে। তো যে পদ্ধতিতেই হোক না কেন, উচ্চকক্ষ যদি গঠিত হয়, এতক্ষণ তো এগুলো শেষ হয়ে যাওয়ার কথা। এখন এসে আমরা যে বিতর্কটা দেখছি বা হচ্ছি, এগুলো কিন্তু আর থাকার কথা না আজকের পর থেকে। অলরেডি কুড হ্যাভ বিন ডান। এবং এই যে ডান আমরা করলাম না, করব, তার মানে কি? প্রায়োরিটি সেট করি নাই। সরকার এখানে প্রায়োরিটি সেট করে নাই। সরকার প্রায়োরিটি সেট করেছে কার্ডে, সেটা তো 1 মাসের মধ্যে দিয়ে দিচ্ছে। প্রায়োরিটি সেট করেছে খাল খননে, সেটা তো হয়ে যাচ্ছে। প্রায়োরিটি সেট করেছে প্রবাসীদের কার্ডে, সেটা সেট করে দিয়েছে। প্রায়োরিটি সেট করে নাই বিদ্যুতে, প্রায়োরিটি সেট করে নাই গ্যাসে, প্রায়োরিটি সেট করে নাই কনস্টিটিউশনাল এই সংস্কার প্রক্রিয়াটাকে ডান অ্যাওয়ে করতে। বিতর্ক বাঁচিয়ে রেখেছে। কেন বিতর্কটা বাঁচিয়ে রাখুন? এই বিতর্ক করে লাভ কি হচ্ছে? কে বেনিফিটেড হচ্ছে? জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ডিসকন্টেন্ট কেন ক্রিয়েট করা হলো? ওয়াই? ফর হোয়াট পারপাস? হু উইল বি দ্য আলটিমেট বেনিফিশিয়ারি অফ দ্যাট ডিবেট? এই বিতর্ক করে বিএনপি সরকারের কি ফায়দা আছে? বিএনপি সরকার বলেছে জুলাই সনদ বাস্তবায়ন হবে, অক্ষরে অক্ষরে সেটি পালন করা হবে। যদি তাই হয়ে থাকে, জি, তো যদি তাই হয়ে থাকে তাহলে এই যে দীর্ঘায়িত করার বিষয়টি বারবার আসছে এবং সেটা নিয়ে আপনারা বারবার অভিযোগও করে যাচ্ছেন, আপনারা কি আসলে সরকারের এই মন্তব্যের সাথে একমত যে তারা আসলে বাস্তবায়ন করবে? এটা কি আপনারা বিশ্বাস করেন? ডেফিনেটলি নট। আমরা এই যে একটা ডিলেডালে ব্যবস্থা, ডিলেডালে পদক্ষেপ, এটাকে আমরা ইন্টেনশনাল বলছি। এটাকে আমরা এটা বলছি না যে সরকার অন্য কাজের কারণে সময় পাচ্ছে না তাই কাজটা করতে পারছে না। সরকার গঠন করার পরে 1 নম্বর যদি কোনো কাজ হওয়া উচিত ছিল তাহলে সেটা ছিল এই সংস্কার প্রক্রিয়াটা শেষ করে ফেলা, এগ্রিড পয়েন্টগুলোকে এখানে মিটমাট করে ফেলা। কিন্তু এগ্রিড পয়েন্টটা মিটমাট না করার ফলে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা তো আছে, ক্রিটিসিজম তো আছে। জুলাইতে যারা যুদ্ধ করেছে তারা তো এক ধরনের এনজাইটির মধ্যে আছে। এই এনজাইটি, আমি এটা এখন আমার বুঝে আসে না, যেগুলোতে এগ্রি করে গেছে এগুলোকে ঝুলিয়ে রাখার পিছনে কি কারণ থাকতে পারে? আমি কোনো কারণ দেখি না। প্রাইম মিনিস্টাররা এগ্রি করে গেছেন, বিএনপি এগ্রি করে গেছে যে একজন ব্যক্তি 10 বছরের বেশি ইন হিজ হোল লাইফ প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। এভরিবডি এগ্রিড। এটা করছে না কেন? গতকাল বৃহস্পতিবার আপনি আপনার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আপনি লিখেছেন যে আজ মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন, কিন্তু কোনো উত্তেজনা নেই, কারণ ফলাফল আগে থেকে আপনাদের জানা, আমাদের সবার জানা। এমনটা হবার কথা ছিল না, কথা ছিল 70 অনুচ্ছেদ সংস্কার হবে এবং স্বাধীনভাবে সকলেই ভোটাধিকার প্রয়োগ করবে। আমি যদি ডক্টর আসাদুজ্জামান রিপনের কথা ধরে বলতে চাই যে আসলেই কি 70 অনুচ্ছেদ যদি বাস্তবায়ন হতো সবাই স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন? তিনি বলছেন পারতেন না। থিওরিটিক্যালি কোনো বাধা নাই,
কিন্তু কেউ যদি ইচ্ছা করে ইন্ডিপেন্ডেন্ট না হতে চায় তাকে তো আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন না। রিপন ভাই সিনিয়র, অনেক অভিজ্ঞতাও না। I respect him. I have deep respect from the deepest core of my heart for him because I understand what he says. অনেক ক্রিয়েটিভ থিঙ্কিং তিনি জন্ম দেন। I subscribe it. এবং এই কন্ট্রিবিউশনের রিকগনিশনটা এই ভাইকে দিয়ে আমি একটা কথা বলি। কথা তো ছিল 5ই আগস্টের পরে রাজনীতিতেও গুণগত পরিবর্তন হবে। কথা তো ছিল নতুন প্রজন্মের মানুষের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করব। কথা তো ছিল এখানে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজম ক্রিয়েট হবে। কথা ছিল এখানে পরিবার সিস্টেম থেকে বের হয়ে একজন কৃষকের সন্তানও যেন প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখতে পারে, এই এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। দিস ওয়ার দি কমিটমেন্টস, দিস ওয়ার দি স্পিরিটস। সংস্কারটা করবো কেন? কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে না, কোনো দলের মধ্যে সীমাবদ্ধ থাকতে না, কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকতে না। এই সংস্কারটা করার পারপাস ছিল এভরি সিটিজেন উইল বি গিভেন ইকুয়াল অপরচুনিটি, যেন ক্যাপেবল হলে, কম্পিটেন্ট হলে সে যেন রেসপেক্ট পায়। আচ্ছা, এই জায়গাটা থেকে আমি মনে করি, এই জায়গাটা থেকে ফিলসফিক্যাল, কিন্তু এটা একটা কালচারালও ব্যাপার আছে। আমার ধারণা এই জায়গা থেকেই রিপন ভাই বলছেন যে যদি একজনকে আমরা এখন 70-এর বাইরেও ঠেলে দেই, তার মন, মগজ, মস্তিষ্ক থেকে এই পূর্বের ঢেউ এখনো দূর হয় নাই। আপনি দেখবেন দোলনার মতো আর কি, দোলনাকে আপনি ধাক্কা দিয়ে ছেড়ে দিবেন, আপনি ছেড়ে দিয়েছেন ঠিকই, কিন্তু দোলনা তো দুলতে থাকে কিছুক্ষণ। এটা একটা মেন্টাল বন্ডেজ, এই কথাই বলছেন। অ্যাডমিটেডলি ইয়েস, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য সিচুয়েশন। আপনাদের দলের সংসদ সদস্যরা আমরা দেখলাম যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিল, কিন্তু সংস্কার পরিষদ গঠন হলো না। মেনে নিয়ে আপনারা সংসদে রয়েছেন এবং আপনাদের দল সবকিছু দেখা যাচ্ছে মেনে নিতে বাধ্য হচ্ছে, নাকি রাজপথে যেটাই বলেন না কেন আসলে আপনারা মেনে নিতে বাধ্য হচ্ছেন, নাকি বিএনপির সাথে অনেকে বলে থাকে কোনো এক ধরনের গোপন সমঝোতার ভিত্তিতেই আসলে সবকিছু চলছে? এই ধরনের অভিযোগ নিয়ে কি বলবেন? কি করতে চাই পারবো আমরা? পদ্মা করে চলে যাব? ওয়ান পার্টি সিস্টেম চালু করে দিব? আমরা কি হটকারী হইতে পারবো? জুলাই স্পিরিটের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি আছে না? জুলাই স্পিরিটের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে না? যে কারণে আমরা সংসদ সদস্য হচ্ছি, পার্লামেন্টের মেম্বার হচ্ছি, বিরোধী দলের নেতার গাড়িতে পতাকা টাঙিয়ে হাঁটছি, মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছি, আজকে মহামান্য রাষ্ট্রপতি হচ্ছি, জনে জনে গিয়ে আমরা এখানে হাজিরা দিচ্ছি, মিনিস্টার্স হচ্ছি, বদলাচ্ছি। এ সব কিছুর দায়বদ্ধতা কি জুলাইয়ের সঙ্গে আছে না? যদি থেকে থাকে, ইফ ইট ইজ অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট, তাহলে হটকারী সিদ্ধান্ত নেওয়া তো কারোর জন্যই ঠিক হবে না। ইট উড নট বি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট। দেখেন, আমরা কিন্তু দুটো শপথই নিয়েছিলাম। একটা পার্লামেন্টের মেম্বার হিসেবে শপথ আন্ডার দি এক্সিস্টিং কনস্টিটিউশন, আরেকটা ছিল সংস্কার কাউন্সিল, সংবিধান সংস্কার সভার। তো সংবিধান সংস্কার সভার শপথ তো নেয়নি বিএনপি। না নেওয়ার কারণে সংস্কার সভার ডাকেনি তারা। ডাকার পদ্ধতি কি? প্রাইম মিনিস্টারকে, অনারেবল প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে হবে ডাকার জন্য। তিনি তো অ্যাডভাইস করছেন না। সংসদ অধিবেশন ডাকার মতোই করে অ্যাডভাইস করছেন না। তিনি তো সংসদ অধিবেশনে অ্যাডভাইস করছেন, তিনি তো সেই সংস্কার সভার অ্যাডভাইস করছেন না। কেন করছেন না? কারণ তারা মনে করেন তারা এটার সদস্য নয়, তারা শপথ নেন নাই। এখন আমাদের সামনে অপশন কি? আমরা যে কথা বলছি, আমরা বলছি ওকে, আপনাদের 2/3 মেজরিটি আছে, মাসল আছে, ভোটিং পাওয়ার আছে, কিন্তু উই হ্যাভ পিপল অপিনিয়ন। উই উইল কনসেন্ট্রেট অন দ্য রেজাল্ট অফ দ্য রেফারেন্ডাম, কারণ দ্যাট ইজ দি রেজাল্ট অফ 70% পিপলস অপিনিয়ন। আমরা 2/3 মেজরিটি তো একটা বড় অংশের প্রতিফলন, প্রতিচ্ছবি। 2/3 মেজরিটি যারা ভোট পেয়েছে, এটা তো পার্লামেন্টের ভোট। আর হানা ভোট দিয়েছে প্রায় 70% লোক। 70% লোক হায়ের পক্ষে ভোট দিয়েছে কাস্টিং ভোটের। তা যদি হয়ে থাকে, বিরোধী দল যে কথাটা এখন বলছে যে আপনারা রেফারেন্ডামের রেজাল্টটাকে ইমপ্লিমেন্ট করেন, তার মানে কার কথা বলছে? ওই 70% পিপলের কথা বলছে। ওই 70% পিপলের মধ্যে কি বিএনপিকে যারা ভোট দিচ্ছে তারা নাই? নিশ্চয়ই আছে, কারণ হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য তো সবাই সম্মিলিতভাবে বলেছে। এখানে তো দলগত কোনো পার্থক্য ছিল না। তাহলে হঠাৎ করে এই জায়গা থেকে সরে আসাটা কি জনগণের প্রতি দায়বদ্ধতা হলো? বিএনপি বলে আমরা জনগণের দল, কিন্তু রেফারেন্ডামের দল না। রেফারেন্ডাম কি জনগণ না? রেফারেন্ডামের ভোট কি জনগণের ভোট না? রেফারেন্ডাম কি সুষ্ঠুভাবে হয় নাই? যদি কেউ রেফারেন্ডামকে কোয়েশ্চেন করে থাকে, তাহলে তো জাতীয় নির্বাচনকেও কোয়েশ্চেন উঠবে। একদিনে হয়েছে, ডাবল ব্যালটে হয়েছে। কেউ যদি বলে না, রেফারেন্ডাম ইজ নট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ভোট, তাহলে শুধু ন্যাশনাল যে ভোট হয়েছে ওটাই অ্যাপ্রোপ্রিয়েট ভোট। আমার ধারণা এই জায়গায় এই বৈপরীত্যটা যত দ্রুত সরকার দূর করতে পারবে, ততই তারা
অস্বস্তি থেকে দূরে সরে আসবে, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। যতদিন এটাকে ঝুলিয়ে রাখবে ততদিন মানুষের কথা শুনতেই হবে তাদেরকে। জি, মোহাম্মদ শিশির মনির, আবার আসবো আপনার কাছে। ডক্টর আসিদুজ্জামান রিপন, জুলাই সনদে প্রস্তাবিত ব্যবস্থায় বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালট থাকবে এবং রাষ্ট্রপতির কিছু গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষমতা বাড়বে। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরির জন্য আলাদা কিছু সাংবিধানিক বিষয় বিধান যুক্ত হবে। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বজন শ্রদ্ধেয়, প্রজ্ঞাবান, অভিজ্ঞ বর্ষিয়ান রাজনীতিবিদ, যার টানা 4 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, কিন্তু রাষ্ট্রপতির বর্তমান ক্ষমতা কাঠামোয় তার যে কাজের যে ভূমিকা সেটি আসলে রাখার সুযোগ, সেইভাবে করে কার্যকরী ভূমিকা রাখার সুযোগ রয়েছে কিনা যদি আপনি বলেন। জি, উনি বর্তমান সংবিধানের আওতায় এই কাঠামোর মধ্যেই তিনি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি হিসেবে। সুতরাং এই কাঠামোর মধ্যে তার যা যা রেসপন্সিবিলিটিস আছে সেগুলো তিনি খুবই সুন্দরভাবে করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। যা কিছু নির্দেশিত নেই, যা কিছু বর্ণিত নেই বর্তমান সংবিধানে, সেটা তিনি সংবিধানের বাইরে যে কেমনে করবেন। আর যে প্রস্তাবগুলো আছে, যে আলোচনাগুলো ছিল সংবিধান সংশোধনে, সেই আলোচনা তো সেই সংবিধান তো সংশোধন হয়নি, অর্থাৎ সেই আলোচনাটা এক্সিকিউট হয়নি। আবার যেটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিরোধী দলের যারা শপথ নিয়েছেন, এখন সরকারি দলের 2/3 মেম্বার তো সে শপথ নেননি। শপথ না নেওয়ার কারণে ভার্চুয়ালি বা আইনত সংবিধান সংস্কার পরিষদ এক্সিস্টই করে না, সংবিধান সংস্কার পরিষদ বলা যেতে পারে যে এটা আপনার ফর্ম হয়নি বলেই প্রতিভাত হবে, এটা গঠন হয়নি। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি গঠন হতো, যেটা আপনার উনি খুবই প্রাজ্ঞ আইনজীবী জনাব শিশির মনির সাহেব, তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে আমি শুনি, তো তার লিগ্যাল ইন্টারপ্রিটেশন আমি অনেক মনোযোগ দিই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার পার্লামেন্টে যদি দ্বিকক্ষ থাকতো, তাহলে পার্লামেন্টের যিনি বর্তমানে স্পিকার, ডেপুটি স্পিকার আছেন, দে কুড নট প্রেজাইড ওভার দ্য সেশন অফ দ্য আপার কাউন্সিল, বিকজ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডেভেলপ করতো। যিনি বর্তমান হাউসে যিনি স্পিকার বা ডেপুটি স্পিকার আছেন, ইন নো ওয়ে তারা করতে পারবেন না। তাহলে কে করবেন? যেমন ইন্ডিয়াতে প্রভিশন আছে, সেখানকার ভাইস প্রেসিডেন্ট আপনার রাজ্যসভায় প্রেজাইড করেন। আমেরিকাতে আছে, সেখানকার ভাইস প্রেসিডেন্ট সিনেটে প্রেজাইড করেন। বাংলাদেশের সেই চিন্তা ভাবনা থেকে আমাদের পার্টি চেয়ারম্যান নির্বাচনের আগে তিনি কিন্তু একটা প্রস্তাবনা দিয়ে রেখেছেন, বিএনপির তরফে, যেটা আমাদের নির্বাচন ইশতেহারের মধ্যে আছে, সেটা হচ্ছে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তাহলে বিএনপি উইল ক্রিয়েট এ পজিশন ফর দ্য রিপাবলিক, দ্যাট ইজ ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ উপরাষ্ট্রপতি পদ একটি ক্রিয়েট করার বিএনপির একটা অঙ্গীকারও আছে, এটা নির্বাচনী অঙ্গীকারের মধ্যে আছে। এইটা এই উদ্দেশ্যে যে যদি আমরা নির্বাচিত হই, তাহলে উচ্চ কক্ষ গঠন করার আমাদের তো একটা প্রতিশ্রুতি আছে, সেটা 31 দফার মধ্যেও আছে, নির্বাচন অঙ্গীকারের মধ্যেও আছে। বিরোধী দলও উচ্চকক্ষ চান, তাহলে উচ্চকক্ষ গঠন হলে সেই উচ্চকক্ষকে প্রিজাইড করবেন, সেটার জন্য একজন ব্যক্তি তো লাগবে। আমরা তো বর্তমান সংসদের স্পিকারকে নিয়ে আসতে পারছি না। আচ্ছা, তো তাহলে আসলে একজন লোককে লাগবে, সেটার জন্যই কিন্তু এই উপরাষ্ট্রপতি প্রভিশনটা আমরা চিন্তা ভাবনা করেছি। তো যত দ্রুত উচ্চকক্ষ গঠন হবে, তত দ্রুতই আমার মনে উচ্চকক্ষ গঠনের সাথে সাথে ভাইস প্রেসিডেন্ট পদটা নিয়োগ করারও একটা ব্যাপার আছে, এটাও থাকবে। তো সেটার জন্য আইন তৈরি করতে হবে, ভাইস প্রেসিডেন্ট কি পদ্ধতিতে, কোন পদ্ধতিতে নির্বাচিত হবেন, তাই না? আবার যেটা আপনি প্রেসিডেন্টকে যে পাওয়ার করতে চাচ্ছেন, কিছু দায়িত্ব কর্তব্য তার উপর ন্যস্ত করতে চাচ্ছেন, সেটা বর্তমান আইনের মধ্য দিয়ে, এই কাঠামোর মধ্যে দিয়ে উনি সেইটা এক্সারসাইজ করতে পারবেন না। সেটার জন্য একটা আইন করা প্রয়োজন। আইন করার জন্য সেটা বিরোধী দলের, বিরোধী দলের একটা 2/3 মেজরিটি আছে, বাট এই জাতীয় মৌলিক আইন পরিবর্তনের ক্ষেত্রে আমি মনে করি যে পার্লামেন্টের সকল অংশীজন যারা, অর্থাৎ বিরোধী দলে যারা আছেন, তাদের মতামত, তাদের প্রতিক্রিয়া, তাদের পরামর্শ এই ক্ষেত্রে খুবই বিবেচনায় নেওয়া উচিত। কারণ যদি আপনি একটা সাস্টেইনেবল চেঞ্জ আনতে চান, এবং আজকে আমি ক্ষমতায় আছি, 2/3 নিলাম, বানালাম, পরে আবার এটা সাস্টেইন করলো না, তো এই জাতীয় পরিবর্তন নিয়ে তো আপনি মাঝে মধ্যে একটা এক্সারসাইজ করতে পারেন না, তাই না? তো সেজন্য আমি মনে করি এগুলো খুবই মৌলিক পরিবর্তন, ভাবনার পরিবর্তন, রাষ্ট্রীয় কাঠামোর ভাবনার পরিবর্তন। এই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে বিরোধী দলের অংশগ্রহণ ঠিক হবে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, সংস্কার এবং সংশোধন নিয়ে
সরকার বলছেন যে তারা একটা সংবিধান সংশোধন করার জন্য তারা একটা কমিটি গঠন করেছেন। বিএনপির 31 দফা, যেটা আমি যখন সম্মানিত বিরোধী দলের নেতৃবৃন্দের সাথে যখন আলোচনা করি, তখন তারা একটা কথা প্রায় বলেন যে বিএনপির 31 দফার মধ্যে লেখা আছে, 1 নম্বর দফার মধ্যে আছে যে বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে, মানে কমিশন গঠন করবে। ওয়েল, বিএনপি ক্ষমতায় যাওয়ার পরেও 6 মাসে বিএনপি কোনো সংবিধান সংস্কার কমিশন গঠন করেনি বটে, কিন্তু আমি যেটা মানে আইন চর্চাকারী মানুষ নই, আইন নিজের ইচ্ছাতে, আগে বলেছি নিজের ইচ্ছাতে একটু টুকটাক পড়াশোনার চেষ্টা করি, ওনাদের মতো ঋদ্ধ প্রাজ্ঞ মানুষের সান্নিধ্যে যতটুকু শুনি বুঝি, তাতে করে যতটুকু বুঝি ধারণায় যেটা আসে সেটা হচ্ছে, দেখুন আপনার এই সংস্কার কমিশনটাই যদি বিএনপি গঠন করতে চায়, সেটা কি বিএনপি এক্সিস্টিং হাউসের পার্লামেন্টের মেম্বারদের নিয়ে কমিশন গঠন করা যায় কিনা? কারণ কোনো কমিশন সাধারণত এমপি মন্ত্রীদেরকে নিয়ে ইতিপূর্বে গঠন হয়েছে বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে বা ইউনাইটেড স্টেটস বা আমি কতগুলো দেশের কথা, আমি এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তো ফলে ওই নেই কাজ তো খইবাজ, তেমন একটা কাজ তো আমার ব্যবসা বাণিজ্য তো সেইভাবে, কারণ কোনো বড় ব্যবসা ট্যাবসা করে রুটি সামান্য রুটি খাওয়ার জন্য যা লাগে ততটুকু পরিশ্রম করে, বেশি করি না, একটু ফাঁকিও দেই, একটু অত বড় ঘর চিন্তা নাই। তো ফলে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনার পার্লামেন্টের মধ্য থেকে যদি আপনি এই আইনগুলো সংস্কার করতে চান, তাহলে এখানে ইনফ্যাক্ট এটা সংস্কার কমিশন করলে হবে না। সংস্কার কমিশন করলে এখানে সাবেক বিচারপতি, সাবেক অধ্যাপক, ওনাদের মতো প্রখ্যাত আইনজীবী যারা আছেন তাদেরকে নিয়ে একটা রাষ্ট্র কমিশন গঠন করতে পারে। সেই কমিশনের মধ্যে একটা সাজেশন আসতেই পারে, তারা কাজ করবেন, ওয়ার্ক করবেন, আসবে। কিন্তু যদি আপনি সংবিধান সংসদের মধ্য থেকে যদি একটা সংবিধান সংশোধন কমিটি করেন, পার্লামেন্টারি কমিটি, এটা রিফর্ম করার জন্য, অ্যামেন্ডমেন্ট আনার জন্য যদি করেন এবং সেটা যদি সর্বসম্মত হয়, তাহলে আমার মনে হয় যে অনেকগুলো ঝামেলা আমরা এড়াতে পারি। কিন্তু আনফর্চুনেটলি আমি একটা মিনিট নেই, জনাব মনিরের কাছ থেকে একটা মিনিট নিচ্ছি, তাহলে সেটা হচ্ছে যে আমরা যদি করি কি বলে আপনার এই আইনটা যদি আমরা বিরোধী দলের অনুপস্থিত, অর্থাৎ তাদের অংশগ্রহণ ছাড়া অনেক ভালো আইনই হলো, কিন্তু একতরফা হবে এটা। যেমন আপনার ধরেন বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম, আওয়ামী লীগ রিজাইন করলো, তখন বিএনপি হ্যাড টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন উইদাউট দ্য প্রেজেন্স অ্যান্ড উইদাউট হ্যাভিং এনি আপনার রেকমেন্ডেশন ফ্রম দ্য অপোজিশন। আলটিমেটলি কিছু ফ্লজ থেকে গেল, কিন্তু যে ফ্লজের কারণে, ত্রুটির কারণে আলটিমেটলি 111 কিন্তু ফাঁক দিয়ে ঢুকলো। আমরা যেটা চাই ভবিষ্যতে কোনো ধরনের কনস্টিটিউশনাল ফ্লজ যাতে না থাকে, বিচ্যুতি যাতে না থাকে, সেজন্য বিরোধী দলের একটা মতামত দরকার, তাদের অংশগ্রহণ দরকার, তাদের ইনপুট দরকার, কিন্তু ওনারা এখান থেকে কোনো নাম দেননি। তো নাম না দেওয়ার কারণে আপনার যে সাংবিধানিক যে সংস্কারগুলো, যেমন ভাইস প্রেসিডেন্ট পদ ক্রিয়েট করা, রোল অফ দ্য ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে এম্পাওয়ারমেন্ট কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে না, কত মেয়াদ থাকবেন প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী কত মেয়াদ থাকবে, যেগুলো প্রতিশ্রুত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আপনাকে ইনকর্পোরেট করতে হয়, তাহলে ভেরি মাচ আপনার বিরোধী দলের অংশগ্রহণ থাকা উচিত হবে আমি মনে করি। আর যদি তারা না থাকেন, তাহলে আমি মনে করি আবারও সেই একতরফা একটা সংশোধন হবে, হয়তো অনেক কিছু পরিবর্তন হবে, প্রধানমন্ত্রীর মেয়াদ কমবে, প্রেসিডেন্টের মেয়াদ বাড়বে, হোয়াট এভার, যা হোক না কেন, ভারসাম্য হোক, যাই কিছু, এগুলো খুব টেকসই পরিবর্তন হবে আমি তা মনে করি না। জি, আমি অন্য একটা প্রশ্ন একটু আসতে চাই, আপনার কাছেই থাকতে চাইছি। গত 12 আগস্ট আমরা দেখলাম যে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম, দুর্নীতির এ ধরনের বেশ কিছু খবর আমাদের কাছে এসেছে এবং অভিযোগ তুলে লালপুর বাগাতিপাড়ার ইউএনও কার্যালয়ে ভাঙচুর, হামলা, সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সোমবার 2টি এজাহার দায়ের করা হয়। তবে এজাহার 2টি মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ। উল্টো মঙ্গলবার আমরা দেখলাম যে নাটোরের জেলা প্রশাসককে প্রত্যাহার এবং লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়। এই যে ঘটনাটা, এটি দিয়ে আসলে বিএনপি সরকার কি বার্তা দিল? বিএনপি নেতাকর্মীরা সরকারি কাজে বিঘ্ন ঘটালেও আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এমনই কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছে কিনা সরকার? না, এটা তো এই ধরনের বার্তা তো বিএনপি গভর্নমেন্টের তরফ থেকে দেয়াটা তো ঠিক হবে না, হয়নি বা করেছে সেটা আমি মনে করি না। কিন্তু আমার কথা হচ্ছে কি, যে এই কাজটি কারা করবে, এই যে আপনার যারা একেবারে প্রাপ্য যারা, তাই না, যাদের পাওয়া উচিত, কার্ড যাদের পাওয়া উচিত, এটা তো একটা তালিকা তৈরি করতে হয়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি একটা স্যাম্পলিং করলাম আমার এলাকাতে,
কি যে যারা উপকারভোগী তাদের মধ্যে প্রকৃতপক্ষে মানে কতজন জেনুইন কতজন জেনুইন না। বিলিভ ইট অর নট, একটা জাস্ট স্যাম্পলিং করলাম আমার নিজের জানার জন্য, বোঝার জন্য। আমার নিজের একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, সেটা দেখার জন্য করলাম। করার পরে যেটা দেখা গেলো, বিলিভ ইট অর নট, মোর দেন ওয়ান থার্ড হচ্ছে ভুয়া, এবং হচ্ছে মানে টেলিফোন মানে মোবাইল নাম্বারও ভুয়া আছে। তারপর হচ্ছে যারা এটা প্রাপ্য না, যাদের পাওয়া উচিত না, এমন প্রচুর লোকের নাম ওর মধ্যে আছে। অথচ এই টাকাটা তো রাষ্ট্র দেয়, মানে জনগণের ট্যাক্সের পয়সা। সুতরাং এটা খুবই জেনুইনলি হওয়া উচিত। যারা মানে যাদের পাওয়া উচিত, যে দরিদ্র মানুষ, তাদেরই তো পাওয়া উচিত। এটা নিয়ে তো 9-6 করার কোনো কারণ নেই। এই 9-6গুলো তো হয়েছে, এবং এই দেশের মানুষই 9-6গুলো করেছে। এবার যাতে এটা ঠিক মতো হয়, প্রশাসন তো এর আগের বারও বলেছে প্রশাসন করেছে, কখনো বলে রাজনৈতিক কর্মীরা করেছে। এটাকে আপনার মানে 2-3 ভাবে এটাকে কারেকশন করার একটা প্রসেস থাকা উচিত ছিল। একেবারেই আপনার প্রশাসনে যারা ইউনো বা যারা সরকারি কর্মকর্তা আসেন, তাদের তো স্থানীয় লোকজন চেনার কথাও না। এখন লোকাল গভর্নমেন্টও সেভাবে ফাংশন করে না। সুতরাং পলিটিক্যাল এলিমেন্ট বা পলিটিক্যাল কর্মী সংশ্লিষ্ট যারা, তাদের সহযোগিতা লাগবে। আবার তাদের সহযোগিতার নামে আবার তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুসগুলোতে ইন্টারফেয়ার করবে, সেটাও কিন্তু কাম্য না। মানে খুব স্ট্রেট কাট কথা এটা। এই যে ঘটনাটা আপনি মানে উল্লেখ করলেন, সেটা খুবই অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, এবং এইটা মানে যেই যারা করেছে তারা পানিশেবল অফেন্স, আইমার্সে তারা পানিশেবল অফেন্স করেছে। এবং সেক্ষেত্রে আপনার মানে যদি ইউএনের কোনো নেগলিজেন্স থাকে ফর আপনার মানে কি বলে মেকিং এ লিস্ট, তাহলে সেক্ষেত্রে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। বা জেলা প্রশাসকের যদি নেগলিজেন্স থাকে, জেলা প্রশাসক তাকে উইথড্র করা যেতেই পারে। উইথড্র ইজ নট দ্য সলিউশন, আই মাস্ট সে। আচ্ছা, হ্যাঁ, মানে আপনার তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তুমি জেনুইনলি তুমি তোমার কাজটা করছো না কেন? তবে আমি মনে করি রাষ্ট্রের যে হাজার হাজার কোটি টাকা ব্যয় হবে নানা কার্ডের নামে, সেই কার্ডটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট পার্সনের হাতে যায়, এটা যাতে আওয়ামী লীগ আমলের মতো যাতে এই ধরনের বদনাম না হয়, যে উপযুক্ত লোকটির পাওয়ার কথা ছিল ডিজার্ভিং পিপলের কাছে না, যে নন ডিজার্ভিং পিপলের কাছে একটা গিয়েছে, কারুর কাছে গেছে। এই অভিযোগ থেকে যত বেশি মুক্ত থাকা যাবে, এটাকে যত রিফাইন করা, যত ফিল্টারিং করা যাবে, সেটা তত বেশি